ডক্টর শাশ্বতী দত্ত বলছি। আজ আমি ইগনুর সম্প্রদায় লাইভ ক্লাসে BHIE 143 এই বইটি ইউনিট 4 নিয়ে আলোচনা করব আমার ছাত্রছাত্রীদের সামনে। আমরা বিগত দুটো ক্লাসে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 BHIE 143 এই তিনটি ইউনিটকে আমরা কমপ্লিট করেছি এবং এই তিনটি ইউনিট পড়াতে গিয়ে আমি বারংবার বলেছি যে ইগনু কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে আগ্রহী এবং সেই পরিবেশ মানব সভ্যতা এবং মানব অগ্রগতির সঙ্গে কিভাবে উপস্থাপিত করার উদ্দেশ্যে এই BHIE 143 যে বিভিন্ন ইউনিটগুলি সেগুলো সন্নিবেশিত হয়েছে। সেখানে আমরা কি দেখেছি আগের ক্লাসে, একটু আপনারা আবার একটু ফিরে যান। আমরা কি বলেছিলাম যে এখন যে গ্লোবাল ওয়ার্মিং এই কথাটি শোনা যাচ্ছে, পরিবেশ বিজ্ঞানীদের মতে এই যে গাছ কাটা, কেটে পরিবেশকে নষ্ট করা, পরিবেশের ভারসাম্য, এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু কেবল আধুনিক যুগের ট্রেন্ড নয়। আদিম কালেও কিন্তু মানুষ নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যখন তারা পশুপালন করতে শেখে, যখন তারা চাষবাস করতে শেখে, তখন থেকেই কিন্তু তারা অরণ্য ভূমিকে ধ্বংস করে নিজেদের বসতিকে তৈরি করেছে। তাহলে আমরা দেখেছিলাম যে কিছু কিছু জলবায়ুর যে বা পরিবেশের যে পরিবর্তন, সেই পরিবর্তন ভৌগোলিক বা ন্যাচারাল, আমরা যেটা বলতে পারি প্রাকৃতিক পরিবর্তন। আবার কিছু কিছু পরিবর্তন কিন্তু মানুষের কারণে, অর্থাৎ পরিবেশ যেমন মানুষের উপর প্রভাব বিস্তার করে, পরিবেশের সঙ্গে একত্রে বাস করেই কিন্তু সেই গুহা মানবের যুগ থেকে মানব সভ্যতা আজ এই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আমরা এটাও আলোচনা করেছিলাম যে অতিরিক্ত নগরায়ন করতে গিয়ে কিভাবে পরিবেশকে বিনষ্ট করা হয়েছে। সেই অতীতে, সুদূর অতীতে, বিশেষ করে ব্রোঞ্জ যুগে যখন নগর সভ্যতার বিকাশ হয়, এবং আমি তখন সিন্ধু সভ্যতার উদাহরণকেও তুলে ধরেছিলাম যে কিভাবে সিন্ধু সভ্যতার মানুষ এই বার্ন ব্রিক বা পোড়া ইটের ব্যবহার করতে গিয়ে গাছ কেটেছে এবং তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কারো মতে বৃষ্টিপাত কমে গেছে এবং সিন্ধু নদী তার গতি পরিবর্তন করাতে যেই দিক থেকে নদী সরে গেছে সেইখানে খরা, আর যেইখানে নদী হঠাৎ করে দিক পরিবর্তন করে বয়ে গেছে সেইখানে বন্যা হয়েছে। এবং এই প্রাকৃতিক কারণবশতই কিন্তু মাস এক্সোডাস হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো। অতীতকালে, অর্থাৎ প্রাচীন, এখানে আমরা ভারতবর্ষকে নিয়েই আলোচনা করছি,
তাহলে প্রাচীন ভারতেও সেই একইভাবে কিন্তু আমরা পরিবেশের বিনাশ দেখেছি। আমরা মহাভারতেও আমরা কিন্তু এই খান্ডব বন দহনের যে কাহিনী সেটা পড়েছি। অর্থাৎ মানুষ পরিবেশকে ম্যানিপুলেট করেছে নিজের স্বার্থে। মানুষ পরিবেশকে বারংবার ব্যবহার করেছে এবং এই ব্যবহার করতে গিয়ে কিন্তু পরিবেশকে নাশ করেছে। পরিবেশ মানে কিন্তু কেবলমাত্র গাছগাছালি বা অরণ্য কিংবা কৃষি জমি নয়, এর সঙ্গে পশু পাখি সবই যুক্ত। মানুষ যেমন নগরায়ন করতে গিয়ে অরণ্য নাশ করেছে, অসংখ্য গাছ, যে গাছের সবুজ আমরা কি বলি, এটা হচ্ছে অক্সিজেন। এই যে গাছ গাছালি হচ্ছে মানুষের জীবনে একটা আশীর্বাদ, একটা আমাদেরকে অক্সিজেন যোগান দেয়। কিন্তু সেই অক্সিজেন যখন মানুষ নাশ করে তখন কার্বন ডাই অক্সাইড যখন বেশি হয়ে যায় তখন পরিবেশের জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়। তো এরকম ভাবে ইতিহাসের ক্রমবিবর্তনের ধারায় আমরা দেখেছি মানুষ জ্ঞানে অজ্ঞানে বারংবার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এমন একটা সময়ে আমরা পৌঁছে গেছি যখন পরিবেশ আর তার ভারসাম্য বজায় রাখতে পারছে না। অতিরিক্ত ম্যানিপুলেশনের জন্য এই পরিবেশ এখন মানুষের উপর একটা ইম্প্যাক্ট করছে। অথচ দেখুন, এই পরিবেশ যদি না থাকতো, ক্ষিতি অপতেজ মরুদ্বন, পরিবেশের বিনাশ মানে এই পাঁচটা জিনিসের বিনাশ এবং পুরো জলবায়ুকে নষ্ট করছে। এবং তার ফলে কি হচ্ছে, হঠাৎ হঠাৎ ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে। এমন একটা ভূমিকম্প হলো কিংবা একটা ঝড় হলো যেগুলো অস্বাভাবিক, বারংবার এই ঝড় ভূমিকম্প এগুলি কিন্তু আগে হতো না। ভূমিকম্প ঝড় এটা আমাদের মানব সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা জানি, কিন্তু এই যে পরিবেশটার পরিবর্তন হয়ে গেছে, যখন বৃষ্টিপাত হওয়ার কথা তখন হচ্ছে না, অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, এবং যখন ঠান্ডা পড়ার কথা তখন ঠান্ডা পড়ছে না, এবং চারিদিকে এত বেশি উষ্ণায়ন হওয়ার জন্য বরফ গলে যাচ্ছে। এবং এই কালকেই টিভিতে দেখাচ্ছিল যে হিমবাহ যেভাবে গলে যাচ্ছে তাতে মানে আমাদের মানব সভ্যতার মৃত্যু ঘন্টা যেন বেজেছে। ইটস অ্যালার্মিং। একটা ডিজাস্টারে ডিস্ট্রাকশনের একটা অ্যালার্ম অর্থাৎ ঘন্টি যেন বেজে গেছে। আজকে আপনারা যদি হিমাচলের দিকে দেখেন, সেখানে কি দেখেছি, আগের দিনও আমরা আলোচনা করেছিলাম যে পরিবেশকে যদি আমরা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত করি, পরিবেশ তার প্রতিশোধ নিতে বাধ্য। যেভাবে পাহাড়ের পর পাহাড় উড়িয়ে দিয়ে ডিনামাইট ব্লাস্টিং করে রাস্তা করা হচ্ছে, রাস্তা চওড়া করা হচ্ছে, 4 লেন 5 লেন পাহাড়ের উপরে, এবং পাহাড়ের গায়ে 5 তলা 6 তলা বিল্ডিং তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, যে ডিনামাইট ব্লাস্টিং হচ্ছে, যখন একটা জায়গার পাহাড় ভেঙে পড়ছে তখন আরেকটা জায়গার পাহাড়ও কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে। এবং যারা অনেক বছর আগে মানালিতে গেছেন তারা যে হিমাচলের যে পাহাড় দেখেছেন, যে সবুজ দেখেছেন পাহাড়ের গায়ে, আজকে যখন ওই পথ দিয়ে তারা যাবেন দেখবেন পাহাড় যেন কত দূরে সরে গেছে।
এক এক জায়গায় তো মনেই হচ্ছে না যেটা আমরা পাহাড়ি জায়গায় এসেছি। তাহলে এই যে এনভায়রনমেন্ট, মানুষ নিজের স্বার্থে এনভায়রনমেন্টকে নষ্ট করছে। হ্যাঁ, আমাদের উন্নয়নের প্রয়োজন, আমাদের বিকাশের প্রয়োজন, বাট নট এট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট। পরিবেশকে জলাঞ্জলি দিয়ে, পরিবেশকে ধ্বংস করে মানুষ যদি মনে করে সে তার বিকাশের পথকে সুগম করবে, তাহলে কোনো দিনও সেই বিকাশ হবে না, বরং একটা মারণাত্মক একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যখন টিভিতে আমরা ওই একের পর এক কি করে বাড়িগুলো পড়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে প্রকৃতি যেন তার তাণ্ডব লীলা চালাচ্ছে। এই তাণ্ডব লীলা শুধু হিমাচলে কিংবা উত্তরাখণ্ডে নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু জায়গায় কিন্তু এইভাবে কিন্তু পরিবেশকে বিনাশ করা হচ্ছে। এর আগে আমি চিপকো আন্দোলনের কথা বলেছিলাম, যে কিভাবে গ্রামের আদিবাসীরা বা অরণ্যের আদিবাসীরা, যারা পরিবেশকে কেন্দ্র করেই যাদের জীবন, তারা কিভাবে গাছকে জড়িয়ে, এই গাছের যখন সমস্ত গাছ কাটার জন্য এসেছিল একদল স্বার্থান্বেষী মানুষ, তখন তারা কিভাবে আন্দোলন শুরু করেছিল। তাহলে এইভাবে শুধু একা আইন করে, একা নানান রকম পরিবেশ বিষয়ক নানান রকম বিধিনিষেধ আরোপ করে কিন্তু দীর্ঘদিন চালানো যাবে না। এই যে স্মোক চেকিং, যে গাড়ির থেকে যে দূষিত বাতাসটা বেরোয়, ধোঁয়া বেরোয়, এই ধোঁয়াটা কি করছে? বায়ুমণ্ডলকে বিষাক্ত করছে। এবং কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেটাও পরিবেশকে বিষাক্ত করছে। তার জন্য স্মোক চেক হচ্ছে, ফাইন হচ্ছে, কিন্তু কতদিন? রাস্তায় বেরোলেই দেখা যায় যে মুখের উপরে কালো ধোঁয়া ছেড়ে চলে গেল, এবং কলকারখানার যে চিমনি দিয়ে কালো কালো ধোঁয়া গল গল করে বেরোচ্ছে। এই যে এর আগের দিন আমি গ্রিন হাউস এফেক্টের কথা বলেছিলাম, সব কিছু কিন্তু আমাদের মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে যুক্ত। এরকমই একটি বিষয়, যে অর্থাৎ আমরা আদিম যুগে, আমরা প্রাচীন যুগেও এই ধরনের এনভায়রনমেন্টের ম্যানিপুলেশন দেখেছি। কিন্তু মধ্যযুগের রাজা রাজরা, সুলতানরা, দিল্লি সুলতানিয়েটের আন্ডারে যেসব সুলতানি বংশ ছিল এবং মুঘল সম্রাটরা, তারা এই পরিবেশ বিষয়ে কতখানি সচেতন ছিলেন, তারা কিভাবে পশু পাখিকে তারা হত্যা করেছেন তাদের মৃগয়ার স্বার্থে, কিংবা তারা সময় বুঝে কি করে সেই সব পশু পাখি কুলকে রক্ষার জন্য নানান রকম আইন তৈরি করেছেন, কিংবা অকারণে ঘাস কাটা, তৃণভূমিকে নষ্ট করার বিরুদ্ধে তারা আইন করেছেন, এবং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই ইউনিট 4টি সাজানো হয়েছে। শুধু তাই নয়, আমি আগের দিন বলেছিলাম যে আদিম যুগের মানুষ যখন যাযাবর বৃত্তি, অর্থাৎ এক জায়গার শিকার শেষ হয়ে গেলে তারা অন্য জায়গায় যখন চলে যেত, তখন তারা কি করত? সেই অরণ্য থেকে কিছু চারা নিয়ে বা বীজ নিয়ে তারা অন্য পরিবেশে, হয়তো কোনো শস্য শ্যামল পরিবেশ থেকে বা জলাভূমি থেকে তারা কোনো খরার জায়গায় গেছে, সেইখানে গিয়ে তারা ওই বীজটাকে তারা রোপণ করল, এবং সেই বিপরীত পরিবেশের সঙ্গে কিভাবে
এই সব গাছপালাগুলো নিজেদের মানিয়ে নিয়ে একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে তারা ধীরে ধীরে জাগরিত হয়েছিল, সেই বিষয়টিও আলোচনা করেছি। এবং এই যে এক্সপেরিমেন্ট, আদিম মানুষ যখন আগুন জ্বালাতে শিখলো, তখন তাদের মধ্যে যে ইন্টেলিজেন্স ছিল, সেই ইন্টেলিজেন্সকে অর্থাৎ বুদ্ধিবৃত্তিকে অ্যাপ্লাই করে তারা একটি এক শ্রেণীর উদ্ভিদের সঙ্গে ভিন্ন শ্রেণীর উদ্ভিদের মিশ্রণ ঘটিয়ে কিভাবে নতুন এক ধরনের উদ্ভিদ তৈরি করেছিল, যেই উদ্ভিদটি সেই নতুন পরিবেশে বেঁচে থাকে, সেই আলোচনা করেছি। এবং আমরা এবং বাইরে থেকেও কি করে নানান গাছগাছালি এদেশে এসেছিল, সেই বিষয়েও আলোচনা করেছি। আজকে এই মধ্যযুগে মুঘল সম্রাটরা তারা কিভাবে বাইরের থেকে গাছ এনে বিভিন্ন জায়গায় রোপণ করে সেই চারাকে সেখানে, উদাহরণস্বরূপ আমের চারা, সেটা নিয়ে এসে কিভাবে সেখানে আম্রকুঞ্জ তৈরি করেছেন, কিংবা আনারসের চারা নিয়ে এসে কি করে অন্য জায়গায় ভিন্ন পরিবেশে আনারস তারা তৈরি করেছেন, ইত্যাদি বিষয় এই ইউনিট করে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, এক দেশের প্রাণী অন্য দেশে প্রেরণ করা হয়েছে, কখনো উপঢৌকন স্বরূপ, কখনো আবার অন্য সাধারণ কারণেও কোনো পালন করার কারণে কিংবা বাণিজ্যিক কারণে সেগুলিকে আনা হয়েছে, আবার বিদেশে প্রেরণ হয়েছে। এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। আবার আফিম, নীল প্রভৃতি উৎপাদন, অর্থাৎ এই যে মাটি বা ভূমি আমাদের মানব সভ্যতার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ, এই শস্য যদি মাটি না থাকতো, মৃত্তিকা না থাকতো, উর্বর মৃত্তিকা না থাকতো, তাহলে সেই ফসল যদি না হতো, আমরা কি খেয়ে আমরা জীবন ধারণ করতাম। শুধু তাই না, এই উৎপন্ন যে খাদ্য শস্য, তা ছাড়াও বাণিজ্যিক প্রয়োজনে এই ভূমিতে অনেক রকম ফসল ফলানো হয়েছে, যেটা বাজারের প্রয়োজনে, সেটা আমরা ব্রিটিশ পিরিয়ডেও দেখেছি। উদাহরণস্বরূপ নীল, আফিম প্রভৃতির কথা উল্লেখযোগ্য। সেই বিষয়টিও এই মধ্যযুগে সম্রাটরা, মুঘল সম্রাটরা কিভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন, পর্যালোচনা করেছিলেন। তারা এই নীল এবং আফিম উৎপাদনের দিকে কিভাবে তারা উৎসাহ দিয়েছেন, এবং কোন কোন কিছু সম্রাটদের মধ্যে কেউ কেউ আফিম আসক্ত ছিলেন, এবং এই যে তৈরি করতে যারা চাষ করে, তাদের যে সমস্ত কৃষক এবং কলকারখানাতে যারা কারিগর, বিশেষ করে যারা, এই যে আগের দিন আমি আলোচনা করেছিলাম যে খনি থেকে নানান জুয়েল পাওয়া যায়, পাথর, সেই পাথরকে মধ্যযুগে ভারতে যেসব কারিগররা কাটিং করত, কাটিং করে করে তাকে একটা শেপ দিত, সেই কাটিং করতে গিয়ে যে ধুলো গুলো বেরোতো, সেই ধুলো তাদের শরীরের পক্ষে কিভাবে ক্ষতিকারক ছিল, সেই পাথর কাটিং বা ইন্ডিগো, আফিম, এই বিষয়গুলো, এগুলোর সঙ্গে এনভায়রনমেন্টের কি সম্পর্ক, এগুলো তো মানুষের হাইজিনের উপরে প্রভাব বিস্তার করছে, এগুলো বাণিজ্য, এগুলো আমাদের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। কিন্তু যদি গভীরভাবে দেখেন, তাহলে তার রুটটা কোনটা? রুটটা
পরিবেশটা তো সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশ, ঠিকই অপতেজ মরুদ বন। এই যে পরিবেশের মধ্যে যে মৃত্তিকা, যে ভূমি, যে অরণ্য সম্পদ, এই সব কিছুকে নিয়েই তো মানুষের বাণিজ্য, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের কৃষি, আবার কখনো মানুষের সাংস্কৃতিক ধর্মীয় উৎসব ইত্যাদি। অর্থাৎ পরিবেশে মানুষের জন্ম, এই পরিবেশে মানুষের লয়। কাজে পরিবেশকে যদি সুস্থ রাখা যায়, সেই পরিবেশ যেমন মানুষের ক্ষেত্রে আশীর্বাদ হবে, তেমনি মানুষ যদি সেই পরিবেশকে বিনষ্ট করে, তাহলে সেই পরিবেশ মানুষের জীবনে ধ্বংসের লীলা সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলি নিয়ে এই হচ্ছে মধ্যযুগে রাজারা এনভায়রনমেন্ট সম্পর্কে কতখানি সচেতন ছিলেন, তারা কি করেছেন পরিবেশ সম্পর্কিত বিষয়ে, সেটা নিয়ে এই ইউনিট 4 এবং এই ইউনিট 4 এর একটা ইন্ট্রোডাকশন কিন্তু আমি শুরুতে একটা সারাংশ, সিনপসিস আমি আপনাদের বোঝার সুবিধার জন্য করি। তাহলে আমি এবারে আলোচনার ভেতরে প্রবেশ করছি যে ইউনিটের ভেতরে কি আছে। তাহলে এতক্ষণ যে ইন্ট্রোডাকশন আমরা দিয়েছি, সেখানে আমরা যা বলেছি সেটাই কি না, পরিবেশ এবং মানব সমাজ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং পরস্পর পরস্পরকে প্রভাবিত করে। এই দেখুন, যদি গরম ভীষণ বেশি হয়, টেম্পারেচার বেশি হয় পরিবেশে, তাহলে আমরা খুব অস্বস্তি বোধ করি, আমাদের গরম লাগে। কিন্তু যদি আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে টেম্পারেচার মাইনাসে রয়েছে, তাহলে আমাদের ভীষণ ঠান্ডা লাগে, আমরা তখন শীতের বস্ত্র পরি। এবং হাই অল্টিটিউডে উঠলে পরে, যেখানে অক্সিজেন লেভেল কম, সেখানে আমরা কি করি, অক্সিজেন মাস্ক ইউজ করি। তুমি দেখতে পাচ্ছেন আমি খুব সহজ ভাবে পরিবেশ এবং মানুষ কি করে একে অপরকে প্রভাবিত করে সেটা আমি বলতে চাইছি। এবং এমন কোনো পরিবেশে যদি, প্রতিকূল পরিবেশে যদি মানুষ যায়, ধরুন আজকে এমন কোনো জায়গায় মানুষ গেল যেখানে অক্সিজেন কাজ করছে না, শুধু কার্বন ডাই অক্সাইড, খনি অনেক ডিপে সে চলে গেল, কিংবা অনেক হাই অল্টিটিউডে চলে গেল, তো সাধারণভাবে অক্সিজেন ছাড়া, এই যে মাউন্টেনিয়াররা যায়, তারা কিরম করে যায়, তাদের অনেক রকম প্রিকশন নিতে হয়। এবং এই যে মাউন্টেনিয়াররা, দেখুন এই যে পরিবেশকে মানুষ ম্যানিপুলেট করছে, মাউন্টেনিয়ার রিংটা কিন্তু তার একটা উদাহরণ। আমরা ট্রেকিং এ যাচ্ছি, হ্যাঁ মানুষ তো অজানাকে জয় করবেই, কিন্তু এই মাউন্টেনিয়াররা কিন্তু পরিবেশকে বিষাক্ত করে না, তারা কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, তারা কিন্তু পাহাড় কাটে না, তারা কিন্তু অরণ্য সম্পদকে নষ্ট করে না, তারা শুধু পরিবেশকে জানতে চায়, পাহাড়কে জয় করতে চায়, চিনতে চায়। তেমনি প্রতিকূল পরিবেশে পড়লে এই পাহাড়ও যেমন মানুষের কি করে, মানুষেরও প্রতিকূল পরিবেশে পড়লে মানুষের জীবনহানি হয়। তাহলে যখনই কিভাবে পরিবেশ আর মানব পরস্পরকে ওতপ্রোতভাবে কখনো সাহায্য করছে, আবার কখনো তাকে কি করছে, ধ্বংস করছে। কাজে এই ইতিহাসের আলোচনায় পরিবেশের একটা ভূমিকা আছে। এবং মধ্যযুগের যে রাষ্ট্র এবং শাসকরা, তারাও কিন্তু আদিম যুগের এবং প্রাচীন যুগের মতোই পরিবেশের সম্পদকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতেন। অনেক ক্ষেত্রে এই অরণ্য, তৃণভূমি, জলাভূমিকে তারা অবহেলা করেছেন, আবার আবাদি জমিকে তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু আমরা যদি
পর্যায়ে, অর্থাৎ যখন থেকে আমরা বলতে পারি আদি মধ্য যুগটা শুরু হয়েছে, সেই সময়টা বা গুপ্ত যুগের শেষ দিকেও যদি আমরা ধরি, অর্থাৎ প্রাচীন যুগের শেষ পর্যায়ে, যে ল্যান্ড গ্রান্ট অর্থাৎ ভূমি দান, সেই ভূমি দানে আমরা দেখছি অগ্রহার ব্যবস্থা, যে ব্রাহ্মণদেরকে শাসকরা ভূমি দান করছেন, আবার কখনো কখনো সমস্ত সেনাপতিদের বা নোবেলসদের তারা ভূমি দান করছেন। একইভাবে আমরা মধ্যযুগে ইক্তা ব্যবস্থা দেখেছি, কিংবা আমরা যদি মুঘল যুগে যাই, সেখানেও কিন্তু আমরা দেখছি যে এই যারা সেনাবাহিনীতে সমস্ত সেনাপতিরা রয়েছেন, তার অধীনে যে সৈন্যরা রয়েছে, অনেক সময় তাদেরকে এক একটা করে জমি দেওয়া হচ্ছে এবং সেই জমির পরিবর্তে তারা কি করছেন, সেখান তারা সম্রাটকে তারা সাহায্য করছেন। এটা অনেকটা আমরা যখন ফিউডালিজম করেছিলাম ইউরোপে, তখনও কিন্তু আমরা এই বিষয়টি আমরা দেখেছি। তাহলে এই আবাদি জমিকে এত প্রাধান্য কেন দিচ্ছে? কারণ কিছু জমি, আবাদি জমি যেটা বেশি উর্বরা, সেটা ছিল খালিসা ল্যান্ড বা খাস জমি, এবং সেইখান থেকে যা রাজস্ব সেটা সম্রাটের নিজস্ব কোষাগারে সেটা সঞ্চিত হতো। আবার এই যে ভূমি দান বা ল্যান্ড গ্রান্ট করা হচ্ছে, তার মাধ্যমে অনেক সময় আমরা দেখতে পেয়েছি আবাদির সঙ্গে সঙ্গে অনাবাদি মানে বাঞ্জার যেসব জমিগুলো, যেগুলো ফ্যালো ল্যান্ড, সেগুলোকেও কিন্তু এই চাষের আওতায় ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এমন কিছু আদিবাসীকে বা এমন কিছু সম্প্রদায়কে সেই জমি দেওয়া হচ্ছে, যারা সেখানে কষ্ট করে, সেখানে দীর্ঘ পরিশ্রমের পর তারা সেই জমিটাকে উর্বর করতে সফল হয়েছেন। আপনারা যদি মহাভারত পড়ে থাকেন, তাহলে সেখানে বা মহাভারত সিরিয়াল যারা দেখেছেন, তাদের যদি একটু স্মরণে থাকে যে পাণ্ডবরাও কি করে অনাবাদি জমিকে চেষ্টায়, ঈশ্বরের আশীর্বাদ বলুন বা নিজেদের চেষ্টায়, তারা কিন্তু কিভাবে সেইটা শস্য সমৃদ্ধ করে তুলেছিল। এর সঙ্গে প্রযুক্তির যে একটা হিংস রয়েছে, অর্থাৎ সেই যুগেও কিন্তু এই অনাবাদি জমিকে আবাদি করার জন্য একটা বিশেষ প্রযুক্তির ব্যবহার হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড গ্রান্টের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদি করা হচ্ছে, এবং এই আবাদি জমিকেই মধ্যযুগে মুঘল যে শাসনকালে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং তার আগে সুলতানি যুগেও আমরা এই গুরুত্ব দিতে দেখেছি। এবং তার কারণ এই খালিসা ল্যান্ড, যেটা শাসকের একেবারেই নিজস্ব, সেই কারণে তারা কি করছেন, অরণ্য, তৃণভূমি, জলাভূমি ইত্যাদিকে অনেক অনেক শাসক গুরুত্ব আরোপ না করলেও, আবার এই ইউনিটটা যখন ধীরে ধীরে আমরা আলোচনায় এগোবো, তখন আমরা কি দেখব, অনেক শাসক কিন্তু, বেশ কিছু শাসক তারা তৃণভূমিকে গুরুত্ব দিয়েছেন, অরণ্যকে গুরুত্ব দিয়েছেন, জলাভূমিকে গুরুত্ব দিয়েছেন। আর এই যে মুঘল শাসনে, মুঘলদের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, তবে দেখি কি তাদের ইতিহাস হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। একের পর এক তারা যুদ্ধ জয় করেছেন, এবং এই চাষ জমির উপর দিয়েও কিন্তু অনেক সময় ঘোড়া চলেছে, এবং এই ঘোড়ার খুরের কারণে বহু ক্ষেত্রে উর্বরা জমি নষ্ট হয়েছে। এই যে একটা কবিতা
বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই যে বাংলায় যখন আলীবর্দী খাঁর শাসনকালে বর্গী আক্রমণ হয়েছিল, তখন কিন্তু এইভাবে বর্গীরা ঘোড়ায় চড়ে একের পর এক জমির ওপর দিয়ে তারা গেছে, আর সেই জমির শস্যকে একেবারে নাশ করে দিয়েছে। তাহলে এটা পরিবেশকে বিষাক্ত করেছে, তার প্রভাব পড়েছে মানুষের উপর। মানুষের শস্য নষ্ট হয়েছে, খাজনা দিতে পারছে না, তারপরে খাজনা বাকি পড়েছে, ঋণ জালে জর্জরিত হচ্ছে, এইভাবে খরার সৃষ্টি হচ্ছে। তাহলে মুঘলদের এই যদুনাথ সরকার, ঐতিহাসিক যদুনাথ সরকার বলছেন যে দক্ষিণ ভারত, বিশেষ করে আওরঙ্গজেবের রাজত্বকালে দক্ষিণ ভারত অভিযানের সময় কিন্তু পরিবেশের উপর এই নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে পরিবেশ বিজ্ঞানীদের মতে ইউরোপের যে পরিবেশ তার থেকে ভারতের যে ভৌগোলিক পরিবেশ তার মধ্যে অনেক পার্থক্য আছে। ইউরোপে, ভারতবর্ষে যে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, তার ফলে চাষের পরিমাণ ভালো হয়। আবার জমিতে যে বলদের সাহায্যে জমিতে হাল চাষ করা হয়, সেটিও ইউরোপের অপেক্ষা একেবারেই আলাদা। এবং এইখানে শস্যের অভাব অতটা মধ্যযুগে হয়নি বলেই মধ্যযুগে ইউরোপের ন্যায় এখানে কিন্তু সেই সামন্ততন্ত্র, দাস প্রথা, এটি কিন্তু সেইভাবে এই ট্রেনটা কিন্তু, ঐতিহাসিক ট্রেনটা কিন্তু গ্রো করেনি। আর মধ্যযুগে একটু আগেই আমি আলোচনা করলাম, ভূমি ছিল সরকারের আয়ের উৎস, এবং যে চাষ হতো তার একটা নির্দিষ্ট অংশ কৃষকরা সরকারের কাছে তুলে দিতেন। এটা আমরা যদি মুঘল যুগে, আমরা যদি শেরশাহের সময় দেখি, বা আমরা অন্যান্য, আমরা যদি সুলতানি যুগে দেখি, সেখানে সব জায়গায় দেখব যে কৃষির উপরে যে পণ্য, যে রাজস্ব ধার্য করা হতো, তার একটা বিরাট অংশই কিন্তু সরকারের আয়ের উৎস ছিল। এবং সেই কারণেই সরকার বুঝেছিলেন বা রাষ্ট্র বুঝেছিলেন যে এই রাজস্ব যদি বৃদ্ধি করতে হয়, তবে ভূমির উন্নয়ন অত্যন্ত জরুরি এবং নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। আর এই যে খালিসা জমি বা খাস জমি, সেটা ছিল সরকারি জমি, এবং এই সরকারি জমির যে রাজস্ব, সেটা শাসকের ব্যক্তিগত প্রাপ্য ছিল, সেটা আমি একটু আগেই আলোচনা করেছি। তাছাড়া আমরা দেখেছি যে আমরা যদি সমগ্র এই মধ্যযুগে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, কিংবা এই যে সুলতান বা মুঘল সম্রাট, তাদের নানান রকম যে ব্যক্তিগত যে অভ্যাস, সেটা যদি আমরা দেখি, বা অতীতেও সম্রাটরা, রাজা মহারাজা, রাজ চক্রবর্তী, তারা মৃগয়াটা রাজাদের একটা বিশেষ প্যাশন ছিল, এবং এই মৃগয়া করতে গিয়ে তারা বহু কি করেছিলেন, তারা পশু নাশ করেছিলেন। আপনারা নিশ্চয়ই পড়েছেন যে রামায়ণে রাজা দশরথ কিভাবে শব্দভেদী বাণ দিয়ে তিনি হরিণ মনে করে অন্ধ মুনির পুত্রকে হত্যা করেছিলেন, এবং তারই অভিশাপে কিন্তু তার জীবনে অনেক বিপর্যয় নেমে এসেছিল। এটা কিন্তু একটা শিক্ষা। এই যে প্রকৃতিকে অকারণে প্রাণী হত্যা, এই তার মানে কি, তুমি প্রকৃতির প্রাণী তো প্রকৃতির একটা অঙ্গ, তুমি অকারণে প্রাণী হত্যা করছো, এবং এর মধ্য দিয়ে মহর্ষি বাল্মীকি একটা বিরাট একটা শিক্ষা
ভবিষ্যতের মানব সমাজকে দিতে চেয়েছিল। কিন্তু মানব সমাজ সবসময় কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে না। তাই রাজারা মৃগয়াটা ছিল তাদের প্যাশন, এবং মৃগয়া করতে গিয়ে তারা বহু পাখি শিকার করেছেন, হরিণ শিকার করেছেন, বড় বড় প্রাণী শিকার করেছেন। আবার অনেক সময় এই মুঘলদের ক্ষেত্রে দেখা গেছে তারা তাদের যে বনে তারা মৃগয়া করতে যেতেন সেই ক্ষেত্রটা তারা রিজার্ভড রাখতেন, যাতে অন্য কেউ, অর্থাৎ সম্রাট বা রাজ পরিবারের নয় এরকম কেউ যাতে সেখানে মৃগয়া করতে না পারে। এমনটা নয় যে তারা সেই কাননটাকে বা সেই অরণ্য ভূমিটাকে, তার পশু পাখিকে তারা সংরক্ষিত রেখেছেন বা তাকে সুরক্ষিত রেখেছেন। অনেক সময় সেটা দেখা গেছে, কিন্তু বহু ক্ষেত্রেই তারা তাদের নিজেদের স্বার্থেই কিন্তু সেই মৃগয়ার যে ক্ষেত্রটা সেটাকে সংরক্ষিত রাখে। তাহলে আমি একটু আগে কৃষিজাত পণ্যের উপরে কর ধার্যের কথা বলেছি, এবং সেই কৃষির থেকে যা আয় হতো, যে পণ্য দ্রব্য তার একটা নির্দিষ্ট অংশ সরকারকে দিতে হতো। আবার অনেক নন এগ্রিকালচারাল বা অকৃষিজাত পণ্য থাকতো, তার উপরেও সরকার কর ধার্য করতেন। মারওয়াড়ে অনুর্বর ভূমি, অর্থাৎ যেখানে না চাষের উপযুক্ত নয়, সেখানে প্রচুর চারণ ভূমি ছিল, অর্থাৎ যেখানে গরু ভেড়া এগুলো চড়াতে যেত মানুষ, সেইখানে ওই চারণ ভূমিকে ব্যবহারের জন্যও সরকার থেকে কর ধার্য করা হতো। কি কর এটা? ঘাসমারি ও পাঁচ চড়াই এই কর। অর্থাৎ পশু চড়াতে গেলেও মানুষকে কর দিতে হতো। এটার একটা কারণ আছে, সেইখান থেকে যা আয় হতো তার সাহায্যে সরকার, একটা রাষ্ট্র একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তার উন্নয়নের কাজে ব্যয় করতে পারত। আবার মানুষ যাতে তাকে ক্ষতি না করে তার জন্য এই অর্থটাকে তারা ধার্য করেছিল। এমনকি অকারণে বা অন্যায়ভাবে গোপনে সেই চারণভূমি তৃণ যাতে সাধারণ মানুষ বিক্রি করতে না পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল, এবং তারা যদি কোনো তৃণ বিক্রি করত তার উপরেও তাদের সরকারকে কর দিতে হতো। শুধু তাই না, যদি অন্যায়ভাবে অকারণে তারা সেই ঘাস কেটে নিত সেই চারণ ক্ষেত্রে, সেই তৃণভূমি, তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। দিল্লি সুলতানকে আমরা দেখেছি খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খিলজি, তিনি এই ধরনের চারণ কর আরোপ করেছিলেন। শুধু তাই নয়, পশু হত্যা, সবুজ গাছপালা অন্যায়ভাবে কেটে ফেলা, সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে, তার উপরেও কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অর্থাৎ তার মধ্যে দিয়ে এটাই সরকার ঘোষণা করছে রাষ্ট্র, যে তুমি কেবল রাষ্ট্রের অধীন নয়, এই সমগ্র রাষ্ট্রের অধীনে যে পরিবেশ আছে সেই পরিবেশের অন্তর্ভুক্ত যে গাছপালা প্রাণী সব কিন্তু এই সম্রাট বা সুলতানের অন্তর্ভুক্ত। কাজে তার অনুমতি ছাড়া তুমি কোনো গাছপালাও কাটতে পারবে না, প্রাণী হত্যাও করতে পারবে না। এবং শাসকেরা পশু পাখি গাছপালা প্রাকৃতিক সম্পদ, শুধু তাই না, তার উপর যেমন তারা কর আরোপ করেছে, তেমনি মানুষ যেগুলোকে সৃষ্টি করেছে, অর্থাৎ ট্রান্সপোর্ট, অর্থাৎ যানবাহন, তারপরে মানুষ যে বসতি স্থাপন করেছে, মানুষ যে খাদ্য তৈরি করত, তার উপরেও কিন্তু সরকারের একটা বা রাষ্ট্রের একটা আধিপত্য যে প্রতিষ্ঠিত ছিল তার প্রমাণ এই কর ব্যবস্থা। এবং রাজা তার নিজের স্বার্থে করকে বৃদ্ধি করতে পারতেন,
এমনকি যখন খরা হতো তখন যদি এই কর বর্ধিত হতো তবে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকতো না। আর যেহেতু তখন কৃষির জন্য বৃষ্টিপাতই কৃষকদের ভরসা ছিল, সেই কারণে যখন বৃষ্টির অভাব দেখা দিত তখন খরা হতো এবং খরার সময় চাষবাস না হওয়ার কারণে মানুষ খাজনা দিতে পারতো না এবং তার ফলে তারা রাষ্ট্রের রোষে পড়তেন এবং রাষ্ট্রের রোষে সাধারণ মানুষের জীবন অত্যন্ত বিপর্যস্ত হয়ে উঠত। পল্লব রাজরা তারা ইতিহাসে সুপরিচিত কি তারা নগর রায়ন বা তাদের ভূমি সম্প্রসারণের জন্য তারা প্রচুর কৃষি জমি সম্প্রসারণ করেছেন। কিন্তু এই কৃষি জমি কিভাবে করেছেন সম্প্রসারণ? এট দ্য কস্ট অফ কি না অরণ্য নাশ করে তারা সেখানে কৃষি জমি সম্প্রসারণ করেছে। তার ফলে খরা বৃষ্টিপাত হয়নি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষের জীবনে সংকট তৈরি হয়েছে। অষ্টম শতকে এরকমই আমরা দেখেছি পাণ্ড্য রাজ্যে এইরকম ভাবে গাছ কেটে ফেলার ফলে যে খরার সৃষ্টি হয়েছিল, 12 বছর সেখানে বৃষ্টিপাত হয়নি। ক্যান ইউ ইমাজিন? তখন এটার বিহিত করতে যে রিলিফ যে ব্যবস্থা তৈরি হয়েছিল তাকে পল্লবরা একটা কমিটি তৈরি করে। এই কমিটিকে পঞ্চবড়বড়িয়ম কমিটি বলা হয়। অর্থাৎ এই কমিটির থেকে সাধারণ মানুষকে কিছু কিছু সাহায্য প্রদান করা হয়। আর এই যখন খরা হয়, আপনারা নিশ্চয়ই 76-এর মন্বন্তরের কথা জানেন। এই 76-এর মন্বন্তর অর্থাৎ দিওয়ানি, অর্থাৎ ব্রিটিশরা এসেছে, দ্বৈত শাসন তৈরি হয়েছে, যেটা আমি এক্ষুনি বললাম হিমাচলে হচ্ছে। তা রাজরা সম্রাটরা তারা তো এইভাবে কখনো মৃগয়ায় যেতেন, কখনো যুদ্ধে যেতেন। তো বর্ষাকালে যখন কি করতো, সেই ঘোড়ায় করে সেই নদী ক্রস করা অত্যন্ত বিপদ ছিল এবং এমন জলাজমি অরণ্য সব একেবারে জলে জলে পূর্ণ হয়ে যেত। সেই জন্য দেখা গেল মুঘলরা যে অশ্ব ছিল তাদের অন্যতম অপরিহার্য বাহন, অশ্বের পরিবর্তে তারা হস্তির ব্যবহার করতে শুরু করেছে। বিশেষ করে তারা যখন বাংলা এবং আসামের দিকে তারা যখন এসেছিল। আবার তুষারপাতের কারণেও নানান সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন এই তুষারপাতের কারণে অনেক সময় যে সম্রাটরা যখন কোনো জায়গায়, বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার রিজিয়নে, বাল্ক, বাদাকশন, ওইসব জায়গায় তারা হয়তো গেছেন, হয়তো যুদ্ধ করতে যাচ্ছেন তারা, কিন্তু তাদের তখন সেই যুদ্ধ তারা বন্ধ করে দিয়েছেন, তাদের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে এবং মুঘল সৈন্যরাও আর এগোতে পারেনি। মুঘল যুগে উদ্ভিদ, পশু ইত্যাদির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং এ বিষয়ে অনেক বই প্রকাশিত হয়েছে। টিবি সিকান্দারি, সিপাই মামুদি, মৃগপক্ষী শাস্ত্র। এবং সম্রাটরা দেখেছেন বা লোকাল যে স্থানীয় রাজারা যখন শিকারের কারণে অনেক সময় অনেক প্রাণী যখন মুক্ত হতে বসেছে, তখন তারা সে প্রাণীর শিকারটা নিষেধ করে দিয়েছেন। এমনই একজন রাজা ছিলেন জিনপুরের রাজা সাউথদেব। আর কি অনেক দুর্লভ প্রাণীকে তারা নিজেদের মধ্যে তারা উপঢৌকন দিতেন। এই যে কোনারকে স্থাপত্যের মধ্যে একটা জিরাফের একটা মূর্তি দেখা যায়। এই জিরাফ কোনারকে সূর্য মন্দিরে দেখা যায়। এই জিরাফ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল। আবার ক্লারা নামক একটি স্ত্রী গন্ডারকে ভারত থেকে 1800 শতকের মধ্যভাগে ইউরোপে প্রেরণ করা হয়েছিল। তাহলে এই যে চেঞ্জ, এই যে এক্সচেঞ্জ, এটা কিসের জন্য? কূটনৈতিক কারণে, নিজেদের সম্পর্ককে ভালো রাখার জন্য
আবার বাণিজ্যিক কারণে। অনেক সময় ফল শাকসবজিও এরকম ভাবে বিদেশ থেকে আসতো বা বিদেশে পাঠানো হতো। মধ্যপ্রাচ্য পারস্য থেকে ফল ও সবজি আনানো হতো। মুঘলরা উন্নত প্রযুক্তির আশ্রয় আমের চাষও করেছেন। সম্রাট আকবর বিহারে দ্বারভাঙার নিকটে লাকুঞ্জে 1,00,000 আম্রবৃক্ষ রোপণ করেছিলেন। আবার জাহাঙ্গীর আমেরিকা থেকে আনারসের চারা নিয়ে এসে গোয়াতে রোপণ করেছিলেন। সুলতানি যুগে আমরা দেখেছি সুলতান ও ওমরাহরা তারাও এরকম বিজয় করতে যেতেন, সিংহ শিকার করতেন। আবার মুঘল যুগেও এই শিকারের যে পদ্ধতি বা নীতি সেটা বজায় ছিল। জাহাঙ্গীর শোনা যায় বন্দুক দিয়ে 17,167টি প্রাণী শিকার করেছিলেন। আকবরের ন্যায় সম্রাট তারা আবার কি করতেন, প্রাণীদের সংখ্যা বৃদ্ধির জন্য এই ব্রিডিং সিস্টেম করেছিলেন, প্রজননের বিষয়ে উৎসাহী ছিলেন এবং মিক্স ব্রিডিং এর বিষয়েও তারা উৎসাহী ছিলেন। আবার এই যে সমানে গাছ কেটে লোকালয়কে বাড়ানো হচ্ছে, তার ফলে কি হচ্ছে, পশুদের থাকার জায়গা কমে যাচ্ছে। এখনো দেখছেন অনেক দাঁতালো হাতি ঢুকে পড়ছে, কিংবা রান্নাঘরের মধ্যে বাঘ ঢুকে পড়ছে। তার কারণ কি, তাদের থাকার জায়গাটা কমে যাচ্ছে। সে সময়ও তাই, এবং লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয় মানুষ অনেক পশুদেরকে হত্যা করত। আবার পশুরাও অনেক স্থানীয় মানুষকে তাদের খাদ্যে পরিণত করত। আর এই যুদ্ধের অশ্বেত্য কদর ছিলই মধ্যযুগে। বিশেষ করে উদাহরণস্বরূপ মুঘল সম্রাটরা তো তাদের ঘোড়াটা একটা অপরিহার্য ছিল। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি সুলতানি যুগেও ঘোড়া অপরিহার্য। উদাহরণ হিসাবে এখানে বিজয়নগরের রাজাদের কথা বললাম, তারা পারস্য থেকে ঘোড়া আমদানি করতেন। বিজয়নগরে আবার হাতি, বিজয়নগর থেকে হাতি আবার আমদানি হতো সিংহল থেকে। ধনী ব্যক্তিরা উট ব্যবহার করতেন। আওরঙ্গজেবের সৈন্যবাহিনীতে বহু সংখ্যক ঘোড়া ছিল। আর মুঘল যুগে অনেক অশ্ব মধ্য এশিয়া ও পারস্য থেকে আমদানি করা হতো। অনেক প্রাণীকে খাদ্য হিসাবে ভক্ষণ করা হতো, কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আকবর, মাংস ভক্ষণ করা যাবে না, গোহত্যা নিষিদ্ধ করে। আকবর শুক্রবার রবিবার, জাহাঙ্গীর বৃহস্পতিবার রবিবার, তারা মাংস ভক্ষণ করতেন না। এর দ্বারা প্রজাদের কাছে তারা বার্তা দিতে চেয়েছিলেন পরিবেশ রক্ষা আর জল সঞ্চয়, ভূমি রক্ষার উপরেও গুরুত্ব দেওয়া হতো। তার জন্য নির্মাণ করা হয়েছিল জলাধার, যে চ্যানেল করে নদীর জলকে সেখানে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে জট বা খরার সময় চাষ জমিতে ব্যবহার করা হতো। ফিরোজ শাহ তুগলক এরকম অনেক, তার মধ্যে রাজা বাবা ও কুতুব খানি ক্যানাল নির্মাণ করেন। ওই যমুনার জল হিসার অঞ্চলে তিনি প্রবাহিত করেছিলেন। দোয়াব অঞ্চলে জলসেচের জন্য শাহজাহান পশ্চিম যমুনা খালের উন্নতি করেছিলেন। এছাড়া একাধিক কূপ বা বাউলি তৈরি হয়েছিল। উদাহরণ জয়পুরের চাঁদ বাউলি, দিল্লির রাজা কি বাউলি, গুজরাটের সোলাঙ্কি বংশের রানী নির্মিত রানী কি ভাও বা কূপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কাঠের জন্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার হতো এবং সেই ক্ষেত্রে অরণ্যের একটা গুরুত্ব ছিল বিশেষ করে। আর তাছাড়া এখান থেকে মশলা পাওয়া যেত। মালাবার অঞ্চলের যে অরণ্য, সেটা মশলার জন্য বিখ্যাত ছিল। আপনারা যদি কেরলে যান, সেখানে দেখবেন কেরলের যে মশলা, সেখানকার যে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই যে সব প্রোডাক্ট গুলো, এগুলো সব অরণ্যজাত প্রোডাক্ট, এগুলো খুব গুরুত্ব মধ্যযুগেও তাই ছিল। আবার অনেক হার্বাল প্রোডাক্ট যেগুলো, সেগুলো
অনেক ওষুধি সেগুলো কিন্তু এই গাছগাছালি থেকে পাওয়া যায়, যা কেবল মানুষের স্বাস্থ্য রক্ষার কাজে নয়, তাদের ব্যবসা বাণিজ্যের কাজেও ব্যবহার হতো। আর এই কাঠ, মালাবারের কাঠ দিয়ে আরবীয় নৌবহর তৈরি হয়েছিল। ভারতের যে টিক গাছ, সেটা যে জাহাজ নির্মাণে বিশেষ গুরুত্বপূর্ণ, সে কথা ব্রিটিশরাও স্বীকার করেছিল। এবং একটু আগেই বলেছি, মধ্যযুগের প্রথম দিকে ভূমি টানের মাধ্যমে অনাবাদী ভূমিকে চাষের আওতায় আনা হয়। অতিরিক্ত নগরায়ন যে অরণ্যের ভারসাম্য নষ্ট করেছিল সেটাও বলেছি। মুঘল যুগে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, রপ্তানি বৃদ্ধি পায়, নীল আফিম রপ্তানি হতো। হুমায়ুন এবং জাহাঙ্গীর তারা আফিম আসক্ত ছিলেন। রাজ পরিবারের সদস্যরা আবার তামাকও সেবনে বিশেষ তারা কিন্তু আকৃষ্ট ছিল। অন্ধ্র ছিল রিজিয়ন তামাক উৎপাদনের কেন্দ্র। সেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও সুদূর প্রাচ্যে এই তামাক রপ্তানি হতো। মুঘল যুগে কারিগররা পাথরের কাটিং করতেন। এর ফলে যে ধুলো পাথর থেকে নির্গত হতো তা শরীরের পক্ষে ক্ষতিকারক ছিল। এর ক্ষেত্রে সিলিকার কথা উল্লেখ করা যায়। এটা যদি নিঃশ্বাসের সঙ্গে যদি যেত এই সিলিকা, তাহলে সেটা মানুষের শরীরে মার্বেল প্রভৃতি কাঠিন্য হতো। তাহলে আমরা কি দেখছি? মূল্যায়ন, এই যে মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের দৈনন্দিন জীবন, মানুষের সাংস্কৃতিক জীবন, সব কিছুই কিন্তু পরিবেশ নির্ভর। পরিবেশকে বাদ দিয়ে কিন্তু মানুষের জায়গাটা, অবস্থানটা কোথায়? কারণ এই পরিবেশেই তার জন্ম, পরিবেশেই তার কাজে এই দেখুন, অরণ্য সম্পদ সেটা কিসের কাজে লাগছে? ব্যবসা বাণিজ্যের কাজে লাগছে, অর্থাৎ জীবিকার কাজে লাগছে। এবং এই যে অরণ্য থেকে যে সমস্ত প্রোডাক্ট তারা পাচ্ছে, সেটা তাদের শরীরের কাজে লাগছে, রান্নার কাজে লাগছে, যে কোনো, আবার ব্যবসা বাণিজ্যের কাজেও লাগছে। আবার এই যে পশু, এই পশু পাখি সবকিছু মানুষ যে ভক্ষণ করে তাদেরকে যখন বিনাশ করছে, এক একটা অরণ্য এমন হয়েছে যখন সেখানে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই পশু। তো তখন মধ্যযুগের শাসকরা তখন চিন্তা করেছেন, তাহলে এবারে ওই প্রাণীগুলোকে শিকার করা বন্ধ করতে হবে, তাদেরকে নিধন করা বন্ধ করতে হবে। সেই জন্য সেটা তারা সংরক্ষিত করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন। শুধু তাই না, এই যে আকবর আর জাহাঙ্গীরের উদাহরণ দিলাম, তারা গোহত্যা বন্ধ করেছেন। গরু তো একটা মূল্যবান সম্পদ, যেটা আপনারা জানেন প্রাচীন ভারতে যে গরু ছিল বিনিময়ের মাধ্যম। এই গো সম্পদকে কি করে রক্ষা করা যায়? তারা ভিন ধর্মী হয়েও কিন্তু ভারতের, তাহলে একদিকে তারা এনভায়রনমেন্টকে রক্ষা করছেন, আরেকদিকে তারা ভারতের সংস্কৃতিকে, তারা দেখতে পাচ্ছি মধ্যযুগে, সুলতানি যুগে এবং মুঘল যুগে, বিশেষ করে মুঘল সম্রাটরা তারা কিন্তু ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং তাকে রক্ষার চেষ্টা করছেন। আমাদেরও সেই ঐতিহ্য পথ ধরেই এগিয়ে চলতে হবে, তবে কিন্তু এই হিমাচলের মতো এই যে সংকট তৈরি হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ